সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের অতিথি আমাদের সবার প্রিয় একজন মানুষ, বিলাত প্রবাসী বঙ্গবন্ধু গবেষক হুজাত মনসুর। আজকে আমরা একটা টপিকস নিয়ে আলাপ করব, যেটা স্পিকার সংসদে একটা মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন টিপাই মুখ বাদ, যেটা সেটা আসলে বানানোই হয় নাই। সেই বাদ নাকি আব্দুস সামাদ আজাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ চরিত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তিনি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তাকে, একটা মানুষকে মিথ্যাচার করে, যে মৃত মানুষকে নিয়ে যে মিথ্যাচার স্পিকারের, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, আগে শেয়ার করি সেটা। তথ্যটা হচ্ছে, এই প্রকল্পটি 1926 সালে ব্রিটিশ আমলে প্রস্তাবিত এবং ভারতের নিজস্ব উদ্যোগে এটা করার কথা। কোন দলিলে সামাদ আজাদের কোনো প্রমাণ নেই। বাড়তি 2026 সাল পর্যন্ত নির্মাণই করা হয়নি। এবং এই বিষয়টা আসলো 15 এপ্রিল, মানে গতকালকে। স্পিকার মেজর অবসর হাফিজ পার্লামেন্টে বলেছেন, টিপাইবাদ একটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ নিয়ে এসেছি। স্পিকার এটা কথা বলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মালিক, তিনি সিলেট ৩ এলাকার। তিনি সংসদে বলেছেন, টিপাইমুখ বাদের কারণে সিলেটে বন্যা ও খরার প্রভাব নিয়ে প্রশ্ন তোলায় স্পিকার এই কথাটা বলেন। স্পিকারের দুইটা কথা বলেছেন। একটা, এখানে একটা হচ্ছে আব্দুল সামাদ অনুরোধে ভারত এই প্রকল্প চালু করেছে। দুই, বাংলাদেশ নিজেই এই সর্বনাশ ডেকে এনেছে। দুটি অংশই তথ্যগতভাবে মিথ্যা। টিপাইমুখ বাদের যে প্রকল্প, এটা আব্দুস সামাদ আজাদের জন্মের 4 বছর আগে থেকে নেয়া একটা প্রকল্প, যেটা আজ পর্যন্ত আলোর মুক্তি দেখে নাই। এই টিপাইমুখ বাদের ধারণা আসে 1926 সালে ব্রিটিশ আমলে আসামের আব্দুল সামাদের জন্মের 4 বছর পরে। পরে উনি আসামের 22 আর এটা 26 শুরু হয়েছে। আসামের কাছাড় সমভূমিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য বরাক নদীতে বাঁধের প্রস্তাব করা হয়। আব্দুস সামাদ আজাদের জন্ম 1922 সালে, অর্থাৎ প্রকল্পের ধারণা তার জন্মের 4 বছর পরে আনুষ্ঠানিকভাবে মানে ওই উত্থাপিত সময় হয়। আব্দুল সামাদ অনুরোধ জানিয়েছিলেন, এই তো। আচ্ছা, 1954 সালে আসাম সরকার কেন্দ্রীয় পানীয় বিদ্যুৎ কমিশনকে বরাক নদীর বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে অনুরোধ করেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশ যৌথ কমিশনের প্রথম বৈঠকে বরাক নদীতে জলাধার নিয়ে আলোচনা হয়। এটি ছিল বন্যা বিষয়ক যৌথ আলোচনা, কোনো একতরফা অনুরোধ নয়। 1974 সালে টিপাই বাদ গ্রামে ওই প্রকল্পের বিষয়টা স্থানটা চূড়ান্ত হয়। 1977 সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিল নতুন করে অনুসন্ধানের নির্দেশ দেয়। প্রতিবেদন জমা দিলে এর আনুমানিক ব্যয় ধরা হয় 1077 কোটি ভারতীয় রুপি। ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্প অনুমোদন দেয়, কিন্তু 1900 এবং আব্দুল সামাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষ 1996 থেকে 2001 সাল পর্যন্ত। ভারতের 1999 সালের অনুমোদন তার মন্ত্রিত্ব চলাকালেও এটি ছিল ভারতের নিজ ভূখণ্ডে নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া সার্বভৌম সিদ্ধান্ত। এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো অনুমোদন নয়। আমাদের অনুসন্ধানে 20টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক উৎস আমরা পরীক্ষা করেছি, এবং এই পরীক্ষায় দেখা যায় কোথাও আব্দুস সামাদ টিপাইমুখ অনুরোধ করেছিলেন উল্লেখ নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে প্রধান কূটনৈতিক অর্জন ছিল 1996 সালে গঙ্গা চুক্তি, পানি চুক্তি। তখন আব্দুস সামাদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যা 1900 বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া। 12 ডিসেম্বর 1996 তারিখে এই গঙ্গা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এবছরই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এবং সেই চুক্তির ব্যাপারে
বিএনপি সরকার কি করবে সেটা নিশ্চিত না, কিন্তু শেখ হাসিনা সেই চুক্তিতে এমন একটি ধারা উল্লেখ করেছিলেন সেই চুক্তিতে, যদি নতুন চুক্তি যদি স্বাক্ষর না হয় তাহলে সেই চুক্তি কিন্তু বলবৎ থাকবে। মানে এখন যদি গঙ্গা চুক্তি যদি নবায়ন না হয়, শেখ হাসিনার চুক্তি অনুসারে, গঙ্গা চুক্তি অনুসারে বাংলাদেশ পানি পেতে থাকবে। এটা শেখ হাসিনার সেটাতে উল্লেখ করা আছে। আব্দুল সামাদ আজাদ 2005 সালের 27 এপ্রিল মৃত্যুবরণ করেন। কাজেই এই স্পিকারের মিথ্যাচারে তিনি কোনো জবাব দিতে পারলেন না। এই বিষয়গুলা আরেকটা বিষয় আমি এখানে তথ্য হলো 2006 সালে এটার ভারতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। 2007 সালে ব্যাপক প্রতিবাদের মুখে ভারতে কাজটা বন্ধ হয়ে যায়। 2008 সালে পরিবেশগত ছাড়পত্র পেলেও ভারতের ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি 2013-16 সালে দুইবার বনভূমির ছাড়পত্রটা প্রত্যাখ্যান করে। এর জন্য এই কাজটা সেটা আগায় নাই। এই কাজের কোনো ধরনের ভৌত কাঠামোই নির্মাণ হয় নাই, চালু হওয়া তো দূরের কথা। স্পিকার জাতীয় সংসদের মতো একটা অবস্থানে দাঁড়িয়ে, এবং তিনি এটাও সাক্ষী মানছেন নিজেকে, তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তিনি নাকি এই বিষয়টা জানতেন, যেটার আজ পর্যন্ত নির্মাণই হয় নাই। সেটা কিভাবে চালু করা হলো, কিভাবে একজন মৃত মানুষের বিরুদ্ধে অভিযুক্ত করা হলো, এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তার সাথে আলাপ করব সুয়াদ মনসুর, যিনি ব্যক্তিগতভাবে আব্দুল সামাদ আজাদের খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। সুয়াদ ভাই, আমি লম্বা একটা ভূমিকা দিলাম তথ্যগত কারণে, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আপনি যে তথ্য উপস্থাপন করলেন এগুলা অনেকের কাছেই নাই, পাবে না এগুলা। আমরা তো চিলে কান নিয়ে গেছে, এটার পিছনে আমরা খুব দৌড়াই। আমরা আসলে নববর্ষের পর প্রথমে আপনার সাথে নববর্ষ আমরা বসেছিলাম, সবাইকে শুভেচ্ছা। আমরা আসলে ওই যে ইতিহাসও পড়তে চাই না, কোনো তথ্যপত্র পড়তে চাই না, আমরা একেবারে এই জেনারেশনটাই বিশ্বাস করেন। আপনি যে টক শো করেন না, এগুলো দেখবেন যে ইতিহাসে গেলে ওরা আর দেখতে চায় না। ওরা চায় কি, মারি নেবো, কেটে নেবো, 22 বন্দনা করতে হবে, দাদা বন্দনা করতে হবে, মন্ত্রী বন্দনা করতে হবে, এমপি বন্দনা করতে হবে, এইটাই চায়। কিন্তু এই তথ্যগুলো জানে না বইলেই বিভ্রান্তি হয়। প্রথমত আমি বলবো আপনাকে, এই পার্লামেন্ট হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ারদের পার্লামেন্ট, এবং সেই লায়ারদের, প্যাথোলজিক্যাল লায়ারদের সেরা হচ্ছে এই স্পিকার। কিভাবে? এই স্পিকার যখন খালেদ মোশাররফ অভ্যুত্থান, প্রথমত মুক্তিযুদ্ধে এই হাফিজ ক্যাপ্টেন ছিল, মুক্তিযুদ্ধে ছিল, সে জানে না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, সে জানে না আব্দুল সামাদের ভূমিকা ওই সময় কি ছিল। ওই সময় আব্দুল সামাদ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী না হলে উনি বাংলাদেশ তৎকালীন মুজিবনগর সরকারের, কারণ মুস্তাকের হাত থেকে যখন ষড়যন্ত্র ধরা পড়ে, মুস্তাকের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেন তাজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এবং সেই সময়ে আব্দুল সামাদ আজাদ বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়ান, এবং সমাজতান্ত্রিক দেখবেন আপনি ওই সময়টা সমাজতান্ত্রিক বিশ্বের সাথে যে সম্পর্ক দাঁড়ায়, আব্দুল সামাদ আজাদ ওই লাইনের মানুষ ছিলেন। আচ্ছা, আমরা কেন বললাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনি আমাদের এলাকার এমপি ছিলেন, এমসিএ ছিলেন ওই সময়, তো এমসিএ বলা হতো দিরাই সাল্লাহ জামালগঞ্জ ধর্মপাশা। তো উনি জগন্নাথ বাড়ি হলেও আমাদের এখানে তার রাজনীতিটা ছিল। এরপরে উনি যখন 75-এর পরে উনি জগন্নাথপুরে চলে যান, আমরা সবাই এবং আমাদের আত্মীয়র মধ্যে আমরা একটা উদ্বিগ্ন ছিলাম, উনি কোথায় আছেন, আমরা কোন খবর পাচ্ছিলাম। হঠাৎ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ঘোষণা করা হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি আব্দুল সামাদ আজাদটা কিন্তু ওই সময় আবার আজাদটা উনি ব্যবহার করতেন, উনি যখন আত্মগোপনে ছিলেন আইয়ুব আমলে, পাকিস্তান ওনার উপর হুলিয়া ছিল, উনি জেলে কাটেছেন 1 নাগারে 4 বছর। এই আজাদটা আবার মুক্তিযুদ্ধের সময় যুক্ত করেন উনি। আব্দুল সামাদ আজাদ বুদাপেস্টে বাংলাদেশের পক্ষ থেকে গোল্ড মেডেল পান, বাংলাদেশকে দেওয়া ওই সময় থেকে। তখনই আমার প্রথম শুনলাম আব্দুল সামাদ আজাদ বিশেষ দায়িত্বে আছেন। এরপরে যা দেখলাম, এই যে ভাসানীকে সভাপতি করে, যে উপদেশ, মুক্তিযুদ্ধের সময় কিন্তু নেপ ভাসানী সহ অনেকে একটা গুসা ছিল, নেপ মুজাফফরের গুসা ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো, আমাদেরকে কিছুই অংশ দিল না। এখনো তারা অংশ চায়, তো অংশ কথা বলে না। তখন করা হলো কি,
যাতে বিভেদ সৃষ্টি না হয় একটা উপদেষ্টা পরিষদ করা হয়েছিল। উপদেষ্টা আমি পরে ইতিহাসটা একটু বলা জানা আব্দুল সামাদ জিনিসটা কি জানা হচ্ছে। উপদেষ্টা পরিষদের সভাপতি করা হয়েছিল, চেয়ারম্যান করা হয়েছিল মৌলানা ভাসানীকে। মৌলানা ভাসানী ওই সময় আসামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, উনি কোন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না, কিন্তু ভাসানীকে প্রয়োজন ছিল ওই সময়, মুজাফফর আহমদকে প্রয়োজন ছিল, মনি সিংকে প্রয়োজন ছিল, আন্তর্জাতিক ভাবে হলো এটা দরকার ছিল এবং একটা ইউনাইটেড বাঙালি দেখানোর জন্য। তখন কাকে পাঠানো যায় ভাসানীকে আনার জন্য? বঙ্গবন্ধু তো নাই, বঙ্গবন্ধু তার আগে ভাসানীর গুসা ভাঙাইতেন বারবার। আব্দুল সামাদকে পাঠানো, কারণ আব্দুল সামাদ ভাসানীর ভক্ত ছিলেন। এই বলা হয় না উনি কমিউনিস্ট ছিলেন না। যখন আওয়ামী লীগ বাঘ হয়ে ভাসানীর নেতৃত্ব, উনি ভাসানীর সাথে চলে গিয়েছেন প্রথম থেকে। উনার যে বিয়েটা সেইটা কিন্তু ভাসানী করিয়ে দিয়েছিলেন, মৌলানা ভাসানী, উনার বিয়েটা। তো আব্দুল সামাদ দিয়ে ভাসানীকে নিয়ে আসেন এবং সেইখানে উনি করেন। আব্দুল সামাদের আরেকটা আমি বলি আপনাকে, ইতিহাস, এই যে ইতিহাস যে আমরা যে কিভাবে মানুষকে অসম্মান করে। আব্দুল সামাদ বঙ্গবন্ধু যখন প্রথম দেশে আসেন, বঙ্গবন্ধু সরকারের প্রথম প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা সরকারের কিন্তু প্রথম পররাষ্ট্রমন্ত্রী। এইটা বিশ্বে কিন্তু বিরল। এবং জন মেজর তার বাংলাদেশ সফরের সময় কথাগুলো বলেছিলেন তার ইয়েতে। আব্দুল সামাদ ওনাকে একটা বুশ সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপরে বঙ্গবন্ধুকে যখন 10ই জানুয়ারি দিল্লি থেকে নিয়ে আসার জন্য আব্দুল সামাদ গিয়েছিলেন। আরেকবার বঙ্গবন্ধু কন্যা যেদিন ফিরে আসেন 81-তে, 17ই মে তো উনি ফিরলেন, 17ই মে ফিরে আসলেন। সেই সময়ে আব্দুল সামাদ আজাদ এবং কুরবান আলী, পরে তো কুরবান আলী কুরবান হয়ে গেলেন, চলে গেলেন জাতীয় পার্টিতে, দিল্লিতে গিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন এই আব্দুল সামাদ আজাদ। এখন আমি ওনার খুব কাছে থেকে ওনার দেখেছি। এই যে প্যাথোলজিক্যাল লায়ার কেন বললাম, এই পার্লামেন্ট এবং সে হচ্ছে সেরা, এই হাফিজ মুক্তিযুদ্ধ সে জানে না আব্দুল সামাদের ভূমিকা। সে যখন পানি সম্বন্ধ মন্ত্রী ছিল সে জানে না এর আগে আব্দুল সামাদের পররাষ্ট্রমন্ত্রী কি অবস্থা ছিল, উনি কি করেছেন। এবং এই হাফিজ মেজর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যাওয়ার জন্য বারবার আসে, মানুষ পাঠায় নাই, এবং তার বইতে হাফিজ লিখে নাই খালেদা জিয়া যে উনি যেতে চাননি, মুক্তিযোদ্ধারা যারা এসে তারা মারা গিয়েছে। এই হাফিজ জিয়াউর রহমানকে গ্রেপ্তারে এসে জড়িত ছিল না, সে তো খালেদ মুশারফের সাথে ছিল, মেজর ইকবালের বোনের জামাই। আমাদের মাটিয়া মেজর ইকবাল, হাফিজ ওরা খালেদ মুশারফের সাথে ছিল। এরপর তো সে জাতীয় পার্টি হইলো, জাতীয় পার্টি হলে বিএনপি হইলো, বিএনপি থেকে আবার সংস্কারবাদী হইলো। এখন তাকে স্পিকার কেন করা যায় আমি একদিনে ব্যাখ্যা করি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বসে সে কিছু কথা বলতেছিল মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযোদ্ধাদের নিয়ে। তখনই তারেক মনে করলো এর যদি এখানে বসানো রাখা হয় তাইলে তার এই যে 6000 কত মুক্তিযোদ্ধা বাদ দিতেছে না, এগুলা বাদ দিতে পারবে না, ভাতা বন্ধ করতে পারবে না, খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানাইতে পারবে না, তাকে কৌশল করে আইনা স্পিকার বানাই দিছে। এখন তাকে প্রশ্নটা টিপাই মুখ নিয়ে আমরা জানলাম কখন? খালেদা ইয়ের সময়, বিএনপি সরকারের সময় এই টিপাই মুখ নিয়ে কথা শুরু হয় যে ভারতের বিরুদ্ধে একটা ধোঁয়া তোলার জন্য এই যে বিএনপি যে রাজনীতি বা অ্যান্টি ভারত রাজনীতি বোঝানোর জন্য, কিন্তু আসলে অ্যান্টি ভারত রাজনীতি করে না, এরা ভারতের দালাল সবচেয়ে বেশি বিএনপি। ওই সময় টিপাই মুখ নিয়ে কথা আমরা শুনি, প্রথম আমাদের নজরে আসে। এই টিপাই মুখ নিয়ে অনেক কথা হয়েছে, আজ পর্যন্ত সিলেটে কোনো সমস্যা হয়নি। এইবার পার্লামেন্টে আবার টিপাই মুখ, কারণ জনপ্রিয়তা অর্জনের সহজ উপায় হচ্ছে টিপাই মুখ নিয়ে কথা বলো, ফারাক্কা নিয়ে কথা বলো, বুঝছেন? এইগুলো নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে। কে বলল যে সর্বজন স্বীকৃত সিলেটে সুরমা, দক্ষিণ সুরমার পকেট চুর, দক্ষিণ সুরমার পকেট চুর হচ্ছে মালেক, এবং অশ্লীল অসভ্য, এর মতো অসভ্য, এই অসভ্য অশ্লীল। আপনারা জানেন সে একটা লাইভ শোতে এসে একজন মহিলাকে যেভাবে করেছিল, অশ্লীল ভাষায় কথা বলেছিল, সেটা কিন্তু বারবার ঘুরে নেট দুনিয়া এসেছে, আমরা দেখেছি। সেই মালেককে পার্লামেন্টের মেম্বার করা হয়েছে তিনি, সেই মালেক এখানে দাঁড়াইয়া জানতে, কারণ ওই যে টিপাই মুখ একটা জনপ্রিয় ইস্যু, আবার এটা আইনে তুলতে আইনা আব্দুল সামাদের চরিত্র হননের চেষ্টা করলেন স্পিকার। এই যে পকেট চুর বললেন কেন? সবাই জানে সেদিকে ওইখানে, আমি জানি না ওই, সবাই, আমি তো সিলেট না, আমি যতটুকু জানি সে তরুণ সংঘ করতো। 20 সালে 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 20 সা
জাতীয় পার্টির সময় এরশাদের সময় তরুণ সংঘ হয়েছিল না, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই তরুণ সংঘ করে সে লন্ডনে আসে, বুঝছেন? এখন তো সে এমপি হয়ে গেছে। আমি এই জন্য বললাম যে লোকজন বলে, আমি বলি না। জনগণ বললে আমিও তো জনগণের একজন, বুঝছেন? কথাটা হচ্ছে এই যে বিষয়টা, এই যে মালিক এইটি হলো জনপ্রিয় মুখ, এইটা করে আব্দুস সামাদের চরিত্র হরণ করে হাফিজের লাভটা কি? হাফিজ কি ইতিহাস থেকে আব্দুস সামাদকে না, মুছে দিতে এইটা পারবে? এই প্রকল্পটা হয় নাই আজ আপনার পর্যন্ত, যে প্রকল্প অস্তিত্ব নাই। হয়ই নাই, এবং যে সেটা প্রকল্প শুরু সেটা হয়েছে, দিয়ে বন্যা হচ্ছে, সেটা দিয়ে খরা হচ্ছে। জাতিসংঘের স্পিকার বলতেছে তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন এবং আব্দুল সামাদ আজাদের কারণে এইটা অনুরোধ সিলেটের করেন কোথাও তো খরা হয় না ভাই, যে বন্যা এই হয় না এইটা এটার কারণে। বানানো হয়েছে। না, খরা বাংলাদেশের চতুর্দিকে নদীগুলো শুকিয়ে গেছে। না না, বাংলাদেশের নদী আর শুকিয়ে গেছে। সুরমা নদীর যে গভীরতা আগে ছিল সেই গভীরতা নাই। সিলেট নাই, শহরের ড্রেনেজ সিস্টেম নাই। যা পয়সা আসে চুরি করে শেষ করে ফেলে এরা। যেই ক্ষমতায় যায় সেই চুরি করে, কাউন্সিলর চুরি করে, কন্ট্রাক্টর চুরি করে, মেয়র সবাই চুরি করে। সিলেট শহরে পানি ধারণের কোন ক্ষমতা, কোন খাল নাই, বিল কিচ্ছু নাই। ঢাকা, বাংলাদেশ অবস্থা সব জায়গায় তো এই অবস্থা। এমন এই একটা বিষয় আপনি দেখেন, এই বিষয়টা স্পিকার যেটা বললেন পার্লামেন্টে, এটা তো পার্লামেন্টে রেকর্ডে থাকছে। আরে ভাই, পার্লামেন্টে যদি প্রধানমন্ত্রী বলতে পারে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিশ্ববিদ্যালয় যদি বলতে পারে প্রধানমন্ত্রী, পার্লামেন্টে বসে যা কি হচ্ছে রে ভাই? আজকে তো 8 জন শিশু মারা গিয়েছে। আমি বিদ্যুতের কারণে আপনার বার কাউন্সিল বন্ধ হয়, বিদ্যুতের কারণে, বৈদ্যুতিক কারণে, বার কাউন্সিলের জ্বালানি সংকটের কারণে। এটা একটা কথা হইলো বার কাউন্সিলের? তার মানে কি এখন বুঝতেছেন না ভাইয়েরা? স্বৈরাচারকে ইলেকশন হইলেই কে আওয়ামী লীগ পাস করবে। ইলেকশন হইলেই কে আওয়ামী লীগ হ্যাঁ, পাস কে করবে। কে কে দলীয়করণ করতে এখন বুঝতেছেন না আমার লাল বদর ভাইয়েরা? কে স্বৈরাচার বুঝবেন? তারেক জিয়া আর বিএনপি কি কি সরকার স্বৈরাচার আপনারা বুঝবেন এখন? বুঝবেন না? বুঝবেন। এখন বুঝতেছেন না ওনারা? 5 জন বাঁশ দিবে, বাঁশ দিবে মনের আনন্দে এখন শোভাযাত্রা। এই যে স্পিকার যে মিথ্যাচার করলেন, কোন একজন পার্লামেন্ট সদস্য যদি দাঁড়িয়ে বলতেন, ইতিহাসটা বলতেন, এটা এখন কেউ তো বলবে না তো আরে এইটা। ভাই, প্রধানমন্ত্রী নিয়ে কবিতা পড়তেছে ওইখানে। আমারে বলেন এই যে সবচেয়ে দুর্ভাগ্য কি পার্লামেন্টে ভাই, শুধু জানেন আমাদের সারা পৃথিবীতে এই পরিস্থিতি মিডিয়া একটা ভূমিকা পালন করে। আপনি দেখলেন তারেক রহমান ওই দিন বলল যে মৌলানা ভাসানী এই তার বাবারে ইয়ে দিয়ে গেছে, ধানের দিয়ে গেছে। আবার জন্ম নিছেন তো 3 বছর পরে, জন্ম নিয়ে আইসা কবর থেকে তার আইসা তার বাবাকে দানা শরীফ দিয়া মারা গেছে। গেছেন 76 সালে, হ্যাঁ, তার বাবাকে দিয়েছেন 79 সালে দিয়েছে সেটা। আচ্ছা, এই যে তারেক যে মিথ্যাচার করলো, এই যে কোন একটা মিডিয়া আপনি খেয়াল করবেন বাংলাদেশে, প্রথম আলো, ডেইলি স্টার থেকে আরম্ভ করে কোন একটা মিডিয়া এটা নিয়ে কোনো রিপোর্ট করলো না, এটা যে ভুল, রিপোর্ট করলো না। পরের দিন তারা রিপোর্ট করলো কি নিয়ে? টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের একজন উল্লেখ করছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কোনো মিডিয়া বা সাংবাদিক আছে নাকি? না, কে বলছে নাই? আমাদের আমরা চিনি না? চমৎকার চমৎকার মানুষ আছেন, ওরা আওয়ামী লীগের আমলে লিখতেন না? কারা? আওয়ামী লীগ আমলে লিখতেন, কে সবাই লিখতেন কিন্তু। এখন প্রথম আছে? আলোতে প্রথম আলোতে সবচেয়ে ইউনুস আরেকটা কাজ করছে। প্রথম আলোতে একেবারে কোনোদিনই আওয়ামী লীগ বান্ধব ছিল না, আওয়ামী কোনোদিনই। বান্ধব দরকার নেই, ইনফরমেশন দেন ভাই। না আওয়ামী লীগ না, বান্ধবের দরকার নেই। আওয়ামী লীগ বান্ধব আপনি বলতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না তো, যেভাবে পারে মুক্তিযুদ্ধকে প্রধানত করা, এদের কাজ তো এই বাম ছিল না। আরেকটা মত্যা আছে না আমাদের, মতিয়ার রহমান চৌধুরী। 3 মত্যা ছিল, এক মত্যা মরে গেছে। বড় মত্যা ছিল রাজাকার নিজামী, রাইখা গেছে 2 রাজাকার। 3 মত্যা, এক মত্যার ফাঁসি হয়েছে, আর 2 মত্যা এখন নাচাইতেছে। আর বাকিটা ইউনুস করে গেছে। যেভাবে মব করছে, মবের ভয়ে ইউনুস যা করে গেছে, চুরের বাচ্চা বদমাস, এইটা যা কইরা গেছে মিডিয়ার, এই যে যেভাবে কইরা গেছে, এই এখন যে এই যে মবের বয়ে কেউ কিছু কথা বলে না। 1-2 নম্বর হচ্ছে ওদের স্বার্থ, এখন পার্লামেন্টেও বিজ্ঞাপন। তো কেউ দাঁড়িয়ে কথা বলবে না। স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যেটা কে বলেছেন, বলবে? পার্লামেন্টে কারা গেছে ভাই? কথা বলার মতো লোক আছে নাকি এখানে?
হ্যাঁ, কে আছে? এই ফজলুর রহমান আব্দুস সামাদের বাড়িতে গিয়ে বৈশা থাকতো সকাল বিকাল ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার জন্য। আমি দেখি নাই আব্দুস সামাদের কাছে পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় স্টোরে যেত। আমি দেখি না, আমি তো জীবন্ত সাক্ষী। যেমন কালি আনিস আলমগীর একটা ভিডিওতে দেখলাম, উনি বলতে, উনি এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে বলতেছেন উনি জীবন্ত সাক্ষী। ওনার চাচা আনিস আলমগীরের চাচা বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা সেটা প্রচার করেছিলেন 26 তারিখ সকালেই। আমি তো জীবন্ত সাক্ষী। এই ফজলুর রহমান জানেন আব্দুল সামাদ কি? এই ফজলুর রহমান ওই সময় আওয়ামী লীগ করতো না, যখন আব্দুল সামাদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ফজলুর রহমান এই কথা দাঁড়াইয়া বলতো, স্পিকার আপনি সঠিক তথ্য দিচ্ছেন না। ফজলুর রহমান কিছু বলেছে? এই যে রুমিন ফারহানা নিয়ে আমরা কেউ কিছু বললে এত লাফাই কেন? রুমিন ফারহানা নিয়ে আমরা এত পাগল হয়ে গেলাম, বিপ্লবী রুমিন ফারহানা কোনোদিন এইগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ তার বাবার রাজনীতিটা ছিল অ্যান্টি বঙ্গবন্ধু রাজনীতি। সারা জীবন করেছে এরা। অলিয়াহাদ সারা জীবন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর সাথে ছিল, বঙ্গবন্ধুর বন্ধু ছিল, ভাষা আন্দোলন একসাথে করেছে, কিন্তু সারা জীবন সে অ্যান্টি বঙ্গবন্ধু করেছে, অ্যান্টি। সুতরাং রুমিন ফারহানার শিক্ষাটা সেইটা না। এই যে পার্লামেন্টে কে আছে আমারে বলেন, একটা আপনি যে প্রশ্নটা আমার এই যে করলেন, কে দাঁড়াইবে পার্লামেন্টে? এই যে আপনি ফজলুর রহমানটাকে আনলেন, ফজলুর রহমান আপনি বললেন উনার ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার জন্য সে তো উনি বাড়িতে বসে ফজলুর রহমান থাকতেন। অত্যন্ত গৃহী মানুষ। ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার জন্য সে ছাত্রলীগ ভাঙতে দ্বিধাবোধ করে নাই, এবং সে বৈশা থাকতো। এবং তার একটাই মাত্র গুণ জানেন, আরো অনেক আমি জানি অনেক কিছু, অনলাইনে সবকিছু বলা যাবে না। তার একটাই গুণ, সে ভালো বক্তৃতা দিতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে, আর কোনো গুণ নাই তার। সে কতটুকু পদলোভী, না হলে সে তো ওই সময় সাক্ষী তো সে তো ওই সময় আওয়ামী লীগের পার্লামেন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল ওই সময়, ছিল না? সে তো সম্ভবত ইয়েতেও ছিল, সংসদেও ছিল ওই সময়, একবার এমপি ছিল আওয়ামী লীগ থেকে। না, ওই সময় ছিল না, এর আগে ছিল, 86-তে ছিল সে। ওইখানে 96 অলরেডি আশরাফ ভাই চলে আসে, ওইখান থেকেই দ্বন্দ্ব। যখনই আওয়ামী লীগ ফজলুর রহমানকে নমিনেশন দেয় নাই তার এলাকায়, বা ওই কিছু প্রথম তার এলাকায় ন্যায় পেয়ে ইয়েতে 91-তে করলো, 86-এ করলো আপনার কিশোরগঞ্জে। আমি সাক্ষী, আমার সামনে নমিনেশনের জন্য তখন 8 দলীয় জোট ছিল, 32 নম্বরের মিটিং চলতেছে, তখন সঞ্জিত দা বেরিয়ে আসছেন। উনি ছিলেন গণতান্ত্রিক দল, কি উনি একটা দল করেছিলেন, একটা নেপ বাইঙ্গা ইসা, সেই দলের প্রতিনিধিত্ব করতেছিলেন ওই জায়গায়। দাদা বের হওয়ার পর আমার সামনে, আমি ফজলুর রহমানের সাথে, আমি ওই সময় আমি আর ফজলুর রহমান দাঁড়াই আছি। ফজলুর রহমান বললেন, দাদা আমাকে ময়মনসিংহের যে কোনো যে আসন আমাকে দেন, আমি জিতে আসবো। ওই সময় তাকে সৈয়দ নজরুল ইসলামের সিটে দেওয়া হলো নমিনেশন, কারণ হামিদ সাহেবকে দিতে হবে ইটনাতে। ওইখানে হামিদ সাহেব প্রথম দিন বঙ্গবন্ধুর আমল থেকে এমপি, তাকে ওই জায়গায় দেওয়া হলো। কিন্তু আশরাফ ভাই যখন ফিরে আসলেন 96-এ, কিন্তু আশরাফ ভাই ওই জায়গায় কেন এমপি হইলেন। ফজলুর রহমানের কিশোরগঞ্জ এককে চলে গেল, আবার ওইদিকে কিশোরগঞ্জ 4, যেটা আপনার অষ্টগাঁও, যেটা এবার এমপি হয়েছে, সেজন এমপি নমিনেশন পায় না, তখনই সে আওয়ামী লীগ চাইরা গামছা পড়লো। আমি ওই দিনও বলেছি, বুঝছেন, গামছা গিয়াতে দেখে সে গামছা দিয়ে তো এমপি হওয়া যায় না, ওই সে বিএনপি দেখেছে। তার উল্লেখ আমরা শুনেন, আমরা এই যে একটা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে এই তথ্যগুলা পেলাম, এই তথ্যগুলো তো যে কেউ পেতে পারে, চেক করে যে কেউ পেতে পারে। এবং আপনি যে ওই পার্লামেন্টে আপনাদের তথ্য মতে ফজলুর রহমান হচ্ছে সবচেয়ে ভালো সূত্র, তিনি এটা জবাব দিতে পারতেন। কারণ সে ওই সময় তো সে যে সময়ের কথা বলতেছে, ওই সময় তখনও সে আব্দুল সামাদের গড়ে লেফট রাইট করে। সে আব্দুল সামাদ তখন, তিনি এখন বোবা হয়ে গেছেন না, এমপি হয়েছে না, এমপিশিপ চলে যাবে তো। আপনি এমপিশিপ দরকার নেই তো, যদি বলতে মাননীয় স্পিকার তথ্যটা এটা তো ভোটাভুটির কোনো ব্যাপার না, এখানে তো ভোটাভুটির কোনো ব্যাপার না। সামান্য ভুল না তো, সামান্য ভুল করবো না, সামান্য ভুলেই তো এখানে এমপিশিপ যাওয়ার ভয় থাকে। যার দেখেন না, ওই ধারাটা হচ্ছে, যদি আপনি আপনি আইনের কথা বলতেছেন,
আপনি তো 70 নম্বর ধারা বলতেছেন। উনি যদি সাধারণ বলেন স্পিকার, আরে আপনার ভাই, সে তো চমৎকার চামচা বলেছেন, হইছে। আপনি চমৎকার বলেছেন, কিন্তু তথ্যটা এইরকম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। উনি যদি আহা, উল্লেখ করতেন বা পার্লামেন্টে রেকর্ডে থাকতো কোনটা সত্য কোনটা অসত্য। ভাই, আপনি স্পিকারের তো একটা আইনের কথা অসত্য, বলতেছেন, আপনি তো স্পিকারের একটা ধারার কথা অসত্য, বলতেছেন। স্পিকার একটা অসত্য বক্তব্য পার্লামেন্টে রেকর্ডে থাকলো, বাংলাদেশের পার্লামেন্ট যারা ফলো করবে তারা এই মিথ্যা কথাটাই তারা বলে বাড়ি বেড়াবে। ভাই, আপনি আপনি এত আপনার কথা তো বুঝছি আমি, 70 ধারার কথা বলতেছেন, তো এটা তো এখানে প্রয়োগ হয় না। সে তো ওইগুলাতে নাই, সে কিছুই বলবে না। আমি এমপি হয়ে গেছি তো। কথাটা হচ্ছে আপনি দেখতেছেন না, হামে শিশু মারা যাচ্ছে, আজকে অর্জন মারা গেছে, ওইখানে কবিতা পড়তেছে। হ্যাঁ, এই এই বারের নির্বাচন নিয়ে আক্তার প্রশ্ন করলো, আবার কবিতায় উত্তর দিতেছে আইনমন্ত্রী। হ্যাঁ, জ্বালানি সংকটের জন্য বারের ইলেকশন বাতিল, স্থগিত, পার্লামেন্ট রাখছস কি লাগিয়া? এই এখানে সব শুয়োররা এইসব বসছে না এখানে। পার্লামেন্ট কিসের জন্য চলতেছে? এই পার্লামেন্টে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? পার্লামেন্টে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে না প্রতিদিন? বারের নির্বাচনে কি বিদ্যুৎ খরচ হইতো? বার চলতেছে না, আদালত চলতেছে না। হ্যাঁ, ওদের বিচারপতির তেলের অভাব হচ্ছে না, আইনজীবীদের কোন কারো তেলের অভাব হচ্ছে না, কোনো মন্ত্রীর তেলের অভাব হচ্ছে না, এমপির তেলের অভাব হচ্ছে? তেলের অভাব হচ্ছে তো যারা বাইক চালায়, জীবন চালায়, যারা সিএনজি চালায়, যারা গাড়ি চালায়, যাদের জীবিকা তাদের তেলের সংকট হচ্ছে। আর তো কার তেলের সংকট হচ্ছে না। আজকে দেখলাম কোন জায়গায় 6টি 10টার মধ্যে 6টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে, আর সরকার বলে তেল আছে। বিদ্যুৎ সংকট, ডিজেলের জন্য কৃষকের এই শেষ দৃষ্টি বন্ধ হয়ে সরানোর জন্য গেছে। এইগুলা কথাবার্তা, এই মানুষের দৃষ্টি অন্যদিকে বাংলাদেশের সরানোর। একমাত্র ইস্টার্ন রিফাইনারি, তেল শোধনাগার যেটা, এই সেটা যে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বন্ধ পার্লামেন্ট হয়েছে। চালাইতেছে কেন? সরকার ঋণ ঋণ আচ্ছা, ঋণের সুদে। আপনি এই নিউজটা পড়েন নাই যে ইয়ে আপনাকে একটা প্রশ্ন করছে, ওই যে লাফাঙ্গা ইয়ে রে, না ওই পররাষ্ট্র উপদেষ্টা, নামটা কি হুমায়ুন কবির, লাফাঙ্গা? এই হুমায়ুন কবির, হুমায়ুন কবির। তারে প্রশ্ন, 2 বিলিয়ন ডলার নিয়ে প্রশ্ন করেছে সাংবাদিকরা। সে বলতেছে কুসানির প্রশ্ন কিছুই না, এটা কি অনুদান না ঋণ? সে বলে খুসানির প্রশ্ন করেন কেন? এটাই খুসানির প্রশ্ন। তারা প্রশ্ন করছে। ঋণের অবস্থা সবচেয়ে মজার করে জানেন, ইন্ডিয়াতে গেছিল তারা, ওই হ্যাঁ, যে জয়শঙ্করের যে 1-to-1 মিটিংটা ছিল, হ্যাঁ, ওইখানে কিন্তু ঋণ চাইছে কিন্তু তাদের কাছে। ওরা কথা দেয় নাই, কারণ ভারতও এখন ক্রাইসিসে আছে। এই আন্তর্জাতিক সমস্যার কারণে ভারত হ্যাঁ, ক্রাইসিসে, এবং ওরা ওই যে শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে, বাণিজ্য মন্ত্রী, ওর সাথে দেখা করতে চেয়েছিল ফার্টিলাইজারের জন্য। বাংলাদেশ হ্যাঁ। ফার্টিলাইজার ক্রাইসিস এখন। তো বাণিজ্য মন্ত্রী কি করছে? ওই অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করছে। দেখা করে নাই। না, ভারত চিন্তা করবে না কেন? এত বড় দেশ, যেভাবে মানে আনপ্রেডিক্টেবল মিডিল ইস্ট এখন। এই ট্রাম্প, আজকে ট্রাম্প যে শুধু সকালে এক কথা ইয়ে না, বিকালে এক কথা বলতেছে, এই এই যে আইএমএফ বলছে কি জানেন? আইএমএফ বলছে নতুন একটা অর্থনৈতিক মন্দা আসতেছে সারা হ্যাঁ, পৃথিবীতে। আসবে তো। হ্যাঁ, কারণ নতুন এই যে অর্থনৈতিক ভারত মন্দা যদি আসছে। সতর্ক না হয়, তার রিজার্ভ না রাখে, হঠাৎ দেখা যাবে ট্রাম্প বলতেছে তোমার 1 মাসের কথা আপনি বলছিলাম। চিন্তা করেন, ভারত আওয়ামী লীগ আমলে পেঁয়াজ বন্ধ করছে এই দেশে। কারণ তার পেঁয়াজের ক্রাইসিস। তার তো একটা হ্যাঁ, ভোটারদের ঠিক রাখতে হবে তার। তার পেঁয়াজের ক্রাইসিস, সে আওয়ামী লীগ আমলে পেঁয়াজ বন্ধ করছিল। আর করবে এখন না, তো তার সে দেশ ঠিক রাখতে হবে না তা। এখন নিজে ক্রাইসিসে আছে সে। এবং আবার আচ্ছা, ভারত বাড়ি ভাই, চায় আপনি কাউকে সহযোগিতা যদি করেন, আপনি আগে নিজের ঘর দেখবেন না? ঘর তো আমি অবশ্যই। তারপরে আমি তো অন্যজনকে সহযোগিতা করব। এবং এবং তাদের আর তো আমেরিকা ছাড়া, আমেরিকা এত দূর, আমেরিকা এত কস্টলি, আমেরিকা ছাড়া তো কেউ দেওয়ার কিছু নাই। পাকিস্তান থেকেও কিছু আনতে পারবে না। না, সবচেয়ে সস্তায় আনতে পারবে ভারত থেকে। আবার সে ওই যে ভারত ভারত এটা বুঝে না, আমার এইটাও তো তারা বুঝে, আমার কাছে নিয়ে নিবা গিয়ে আবার ওইটা নিয়েই বলবা যে নিব হাতে পায়ে দুইটাকে, বলে ভারত না দেয় উপায় আছে, শালার উপায় বেটা, উপায় আছে। না তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিব। কথা আছে না যে নিচে পইলেও বলে দিব নাকি?
নিচে খাইতেছে তারপরে দিব নাকি উঠতে দিব? তো বোঝা যাবে যে টিপাই বাদটা নিয়ে, টিপাই বাদের এই স্পিকারের ভূমিকাটা নিয়ে বাংলাদেশের মিডিয়া যত চুপ থাকুক না কেন, পার্লামেন্টে কেউ কথাবার্তা বলুক না কেন, এইটা কিন্তু ভারত এবং বাইরে কিন্তু রিপোর্ট হবে কিন্তু। রিপোর্ট তো বাংলাদেশ হবে। পার্লামেন্টে কিরু মিথ্যাচার, যেটা কোনো অস্তিত্ব নাই, সেই প্রজেক্টই আজ পর্যন্ত হাত দেওয়া হয় নাই। সিলেটে আজ কোনো পর্যন্ত অবকাঠামো বন্যা তৈরি হয় করা নাই। হয় না, ইয়ে হয় নাই। টিপাইমুখ পানি আসে আপনার ইয়ে থেকে করিমগঞ্জ ওই দিকে, বুঝছেন? আর টিপাইমুখ হচ্ছে ইয়ের দিকে, আপনার কোন জায়গায় জানেন? ১০০ কিলোমিটার দূরে। থামাবিলের দিকে। বাংলাদেশ না, বাংলাদেশ সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে কিন্তু, ভেতরে কিন্তু। এটাও না, এবং ওইটা ওই বরাক ওই দিকে, থামাবিল ওই দিকে গিয়ে টিপাইমুখ, ওই বুঝছেন? পাশে এটা। ওইটা অনেক উজানে, মেঘালয়। অনেক উজানে। এটা মেঘালয়, আসাম, মেঘালয় অনেক ইয়াতে সেটা। সুমন ভাই, করিমগঞ্জ তো আসাম। সুমন ভাই, অনেক ধন্যবাদ আজকে। যে যার কোনো অস্তিত্বই নাই, এরা সব অস্তিত্বহীন বিষয়। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নাই, প্রধানমন্ত্রী এইটা বলে। মৌলানা ভাসানীর মৃত্যু 76-এ অস্তিত্ব নাই, 79 তাই নিয়ে কথা বলে। তারপরে এইটা যার অস্তিত্বই নেই, এদের কারবারই হচ্ছে অস্তিত্বহীন কথাবার্তা। আর পার্লামেন্ট হচ্ছে শুয়োর, এই শুয়োরদের বৈশা বৈশা এইখানে শুয়োর ইয়ে খাইতেছে, সব হারাম খাইতেছে সব। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। পার্লামেন্ট এবং স্থগিত যখন রাখা হলে বাংলাদেশের খরচটা বাঁচবে। বাংলাদেশের যে অপচয়, আপনি যে বলেন তো, পার্লামেন্টের দেশের পারে দেশের নির্বাচন স্থগিত করে যারা এটা কেউ বিশ্বাস করবে এগুলো? পার্লামেন্ট চালাইতে পার্লামেন্ট হচ্ছেটা কি? এই যে এদেরকে ভাতাও পায় কিন্তু এমপিরা, আর বৈশা বৈশা এখানে খাওয়া দাওয়াও ফ্রি, ক্যান্টিনে কত পয়সা। হ্যাঁ? এই যে চালাইতে বিদ্যুৎ লাগে না, এসি লাগে না, ওইখানে আমাদেরকে বিশ্ববিদ্যালয় শিখাইতে গেছে না। ওইখানে আবার আজকে আবার স্বাধীনতা পদক দিছে, নাতিন নিচে মহিলা মুক্তিযোদ্ধার পক্ষে স্বাধীনতা পদক। যাই মানে কালেজের নাতিনের নাম কি? যাইবার আবার এটা অস্বীকার করতেছে। সিলেট কে বলছে সিলেটে কিচ্ছু লাগবে না, সিলেটের সবই আছে। তাহলে সিলেটের সবই আছে। আর রে কি অপমানটা করছে আরিফ রে, বুঝছেন? মগজ মন্ত্রী বলে। এইটা আবার আরেক গেল ওইখানে বৈঠকে, সিলেটে একটা বৈঠকে গেল, ওইখানে স্টেজে কারা বসবে এটা নিয়ে দুই গ্রুপের মারামারি দিয়েছে। গোয়েনঘাটে তার নির্বাচনী এলাকায় যুব দলের দুইজনে মারামারি কইরা উদ্বোধন পণ্ড, বুঝছেন? আরিফ রে ওই শিক্ষামন্ত্রী বলতেছে, তাকে সবাই ডাকে মগজ আরিফ। মানে অপমানটা, মানে কর্তায় করছে চুদির ভাই, আল্লাহদের আর সীমা নাই আর কি। ধন্যবাদ বাড়ি ভাই, অনেক আবার ধন্যবাদ। সোমবারে কথা হবে। আবার সন্ধ্যার কথা, ভালো থাকবেন।